আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বৈঠকে তথ্য প্রযুক্তি, সেমি কন্ডাক্টর ও শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। সকালের সুব্রত মাখা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মালয়েশিয়ার পুত্রাজয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেরদানা পুত্রাতে সস্ত্রীক আগমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তাদেরকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী। গার্ড অফ অনার প্রদান করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে পেরদানা পুত্রাতে অনুষ্ঠিত হয় দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেক আশার এই বৈঠক। তাদের প্রত্যাশা বৈঠকে অবসান হবে দীর্ঘদিনের সমস্যার। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রবাসীদের আশার প্রতিফলনের কথাই জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, অবৈধ কর্মীদের নিয়মিত করা, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। আমি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলো। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছি। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনাকে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছি। তারেক রহমান বলেন, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু, আসিয়ান এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করছি। বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতির এক স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া শ্রমবাজার চাঙ্গা করা এবং বিনিয়োগকে আরও সমৃদ্ধশালী করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও পরিদর্শন করেন একটি স্কুল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, পুত্রাজয়া, মালয়েশিয়া। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিনী। তিনি দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের অর্জন কি হলো? এছাড়া প্রধানমন্ত্রী কখন নাগাদ চীনে পৌঁছাবেন, বিস্তারিত জানাবেন আমাদের। আসলে চীনের ডুরিয়ানের উদ্দেশ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি তার চীনে পৌঁছার কথা রয়েছে এবং আমরাও প্রধানমন্ত্রীর সফরের সঙ্গী হিসেবে আমরা কিছুক্ষণ পর রওনা দিচ্ছি চীনের উদ্দেশ্যে। মূলত আজকে নিশ্চয়ই দেখেছেন যে সারাদিনের কর্মব্যস্ত দিন পার করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে
যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সব বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের দুটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে এবং সেইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার ঝুলে পড়ার যে শ্রমবাজার, সেই শ্রমবাজার আবারও চাঙ্গা করার জন্য বা বিদেশে শ্রমিক রপ্তানির বিষয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখন পর্যন্ত সেই আলোচনা কতটা ফল পাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে মালয়েশিয়ার প্রবাসী। তারা বলছেন যে আসলে যেহেতু কোনো চুক্তি এখন পর্যন্ত হয়নি, সেই ক্ষেত্রে আসলে সেটি আসলে কবে নাগাদ বাস্তবায়ন হবে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিম অর্থাৎ মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন কারণে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দু একজনের মধ্যে তিনি ফোন করেছিলেন এবং যেই কারণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খুব আশাবাদী এই সফরের মাধ্যমে মালয়েশিয়া আবারও নতুন করে শ্রমবাজার খুলবে এমনটা প্রত্যাশা তাদের। এবং এছাড়া শ্রমিকদের যেসব সমস্যা আছে সেই সমস্যা, অভিবাসী সমস্যার সমাধানের পথ খুলবে বলে মনে করছে। তবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলেই মনে করছে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। যদিও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলন করে বলেছেন যে মালয়েশিয়াতে শ্রম বাজারে উন্মুক্ত হওয়ার পাশাপাশি এই দেশের অর্থাৎ মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে যাবে এমনটাই প্রত্যাশা কিন্তু তাদের। এবং মালয়েশিয়ার বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর সাথে তারা বৈঠক করেছেন, সেই ক্ষেত্রে তারা বিনিয়োগের আশ্বাসও পেয়েছেন এমনটা শোনা যাচ্ছে। এবং মূলত এই মালয়েশিয়া সফরের পরেই প্রধানমন্ত্রী বিকেলে চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে ডালিয়ানে যাবেন তিনি একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে এবং গুয়াংজু যাওয়ার কথা রয়েছে। চীনের দুটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বা দুটিরও বেশি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে পারে। এছাড়া চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেইখানে চীনের বড় বড় বিনিয়োগগুলি চীন থেকে আসার কথাই আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এছাড়া আজকের যে প্রবাসীরা মালয়েশিয়া আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত তারা বেশ উচ্ছ্বাসিত। তারা বলছেন যে এই প্রধানমন্ত্রীর বা মালয়েশিয়া সফরের মাধ্যমে তাদের যে সমস্যাগুলি রয়েছে দীর্ঘদিনে সেই সমস্যার সমাধান হয়ে আসবে। এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। দিনা। জি রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সেনা মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত সেনা সদস্য মোতায়েন থাকবে। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি। একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেয়া হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলায় রায় 30 জুন। অপরাধ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে রায়ে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তবে শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার নানাভাবে বিলম্বের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে দেশব্যাপী নারকীয় হত্যাযজ্ঞ চালায় পতিত আওয়ামী লীগ সরকার ও তার দোসররা। এতে নিহত হন অন্তত 1400 মানুষ, আহত 20,000-এর বেশি। এরই অংশ হিসেবে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছাত্র জনতার উপর হামলা ও গুলির নির্দেশ দিয়ে 6 জনকে হত্যা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচার হয় সাবেক এই মন্ত্রীর। মামলার রায় ঘোষণা 30 জুন। হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা, সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা। একই ট্রাইব্যুনালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি হয়। আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে
তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারটিতে আসামি পক্ষ বিলম্ব করার পায়তারা করছে বলে অভিযোগ প্রসিকিউশনের। কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম তারা আনতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত দিয়ে যদি সময়ক্ষেপণ করতে চায়, আমরা স্ট্রংলি আপত্তি জানাবো। ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ মুক্ত করতে অনেক বাধার সম্মুখীন হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো বাধা এলে তা মানা হবে না। 20 বছরের মন্দা অর্থনীতি 3 মাসে স্বাভাবিক হবে না মন্তব্য করে স্থিতিশীলতার জন্য 2 বছর সময় লাগবে বলেও আবারও মন্তব্য করেন মন্ত্রী। সততা ও দক্ষতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে প্রস্তাবিত বাজেট বিষয়ক ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যৌথ আলোচনা। দারিদ্র বিমোচন করছে, এটা কিন্তু রাজনীতির একটা অংশ। বক্তারা বলেন, মূল্যস্ফীতি ও ব্যবসার খরচ বাড়ার কারণে বিনিয়োগ থমকে আছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলেও মনে করেন তারা। ইনফ্লেশন ইজ গেটিং হাই বিকজ অফ ইউএস এন্ড ইরানের যে যুদ্ধ, সেটার কারণে আনস্টেবল হয়ে গেছে কিন্তু সাপ্লাই অফ দ্য energy, and there is a very high pressure. The higher the taxes, the higher will be the tax collection. No, পৃথিবীতে কোথাও এটা সত্য প্রমাণিত হয়নি। এত ট্যাক্স দিয়ে এই দেশে ব্যবসা হবে। আপনি দেখেন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের ট্যাক্স রেট দেখেন, দেন ইউ কম্পেয়ার। প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক বলে মন্তব্য করেন কেউ কেউ, তবে ভালো পলিসি নিলেও অনেক সময় বাস্তবায়ন সম্ভব হয় না বলেও জানান। এই যে বাজেটটা দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটা ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে, বাকিটা সম্ভব হবে না। বাজেটে যেভাবে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না, এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। বাজেটের জন্য 6 মাস সময় লাগলেও বর্তমান সরকার মাত্র 1.5 মাসেই সব শ্রেণী পেশার মানুষের জন্য বরাদ্দ দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। This country is over-regulated country. আমরা নাগরিকদের মুক্ত করতে চাই। ডিরেগুলেশনের পথে যদি কেউ বাধাগ্রস্ত হয়, we have to show them way out. ওই যে দরজা আছে পিছনে যদি বেরিয়ে যায়, we have suffered this country. বাংলাদেশের মানুষের এখন তারা চায় একটা রিয়েল মুক্ত জীবনযাপন করতে, তারা বাধাগ্রস্ত যাতে না হয় এই জীবনে সবকিছু মিলিয়ে। We have tried. অর্থনীতি স্বাভাবিক করতে কিছু সময় লাগতে পারে বলেও জানান তিনি। আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাজেট অধিবেশনে মন্ত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেলে বিরোধী দলীয় এমপি সাইফুল আলম খানের পয়েন্ট অফ অর্ডারের উত্তরে এই আহ্বান জানান তিনি। তবে তার জবাবে সরকার দলীয় চিফ হুইপ বলেন, রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার পাশাপাশি বিকল্প ব্যবস্থা থাকায় সব মন্ত্রী সংসদে নেই। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলীয় নেতা ও উপনেতার অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। এর জবাবে স্পিকার জানান, সংসদে বিরোধী দলীয় নেতাদের চেয়েও মন্ত্রীদের উপস্থিত থাকা বেশি জরুরি। মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন। বিরোধী দল না, সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যেন সমস্যা সমাধানের ব্যাপারে তারা অগ্রগণী ভূমিকা পালন করেন। বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। আইন অনুযায়ী সার্চ কমিটি দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের জন্য 6 জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন। গত 3 মার্চ সাবেক দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং 2 কমিশনার পদত্যাগ করেন।
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং অন্য একটি ধারায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালিহুজ্জামান এই রায় দেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরদিন সকালে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে তার মরদেহ পাওয়া যায়। এদিকে জামালপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। ২০১৭ সালের ৭ই অক্টোবর সন্ধ্যায় বিস্কুট কিনতে যাওয়ার সময় শিশুটিকে শাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে ধর্ষণ করে জাহিদুল। প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে সম্পত্তি অধিকার আইন ও পিতামাতার ভরণপোষণ আইন সংশোধন করা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদপুরের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ঝিনাইদহের শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলা ৫ কর্মদিবসের মধ্যে রায় হয়েছে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। তেরো সালের পিতামাতার ভরণ পোষণ আইন এবং যার একটি বিধিমালা আছে ২০২৩ সালের, এই দুইটা আইনের কি সংশোধনী প্রয়োজন আপনারা যেহেতু ওয়ার্ক করেন, আপনারা সেই সংশোধনীগুলো আমাদেরকে প্রস্তাব আকারে দেন। দেখেন আমরা সেটাকে নিয়ে কতটুকু এগোতে পারি। সামাজিক সচেতনতা যদি না থাকে তাহলে এই ধরনের একটি কর্মযজ্ঞকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলের ইটে আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার স্বজনদের অভিযোগ, মাদক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে রাফিকে হত্যা করা হয়েছে। এ সময় রাফি হত্যার বিচারের দাবি করেন মানবাধিকার কর্মীরা। তদন্তকারী কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। মোহাম্মদ রাকিব হোসেনের ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। এই আর্তনাদ থামার নয়, কারণ এই কান্না সদ্য সন্তান হারানো এক মায়ের। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা তানিয়া শিকদারের একমাত্র সন্তান সাজিদ চৌধুরী রাফি, যাকে ৯ জুন রাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত করা হয়। ১২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যায় রাফি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হাসপাতাল প্রাঙ্গণে। রাফির স্বজনরা বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও মাদকের কারণে তাকে খুন করা হয়েছে। আর আঘাতটা ছিল খুবই মারাত্মক এবং ব্লাডিং বন্ধ হইতে ছিল না। আমাদের তো অনেকেরই সন্দেহ হয়, আমাদের পূর্বশত্রুতাও আছে। আমরা তো রাফিকে ফেরত পাবো না, তাই না? কিন্তু এটার বিচারটা আমরা চাই, এটার বিচারটা যেন হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে রাফির মা জানান, দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা না হলে সরকারের উন্নয়ন কাজে আসবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর সন্ত্রাস। এর চাইতে বড় সমস্যা নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা আজকে আমি হারাইছি কিছু হিরোইনচিদের কাছে, কিছু মাদক সেবীদের কাছে। আমার বাচ্চাটাকে তো আমি হারাই ফেলছি। রাফির মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে আসেন মানবাধিকার কর্মীরা। তারা বলেন, ন্যায় বিচারের মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হবে না। তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হাসিব জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের আইনগত যে কাজ সেটা আমরা করব ইনশাআল্লাহ। ৯ জুন রাতে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত মোহাম্মদ পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনার হোসেন বাবুকে গ্রেপ্তার করে। তবে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আমিন এখনও পলাতক। বিপুল দেবরায়, RTV, ঢাকা। প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার রাজধানী পরিকল্পনা কমিশনের একনেক সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার্স স্যানিটাইজেশন ওয়ার্কশপ অন মাইক্রো ডাটা অ্যানালাইসিস অফ
বিবিএস শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। জানান, নবপ্রতিষ্ঠিত মাইক্রো ডেটা অ্যানালাইসিস ল্যাব গবেষক, শিক্ষার্থী ও নীতি নির্ধারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এ সময় জন আস্থা রক্ষায় তথ্যের গোপনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেয়। সারা দেশে একদিনে হাম উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গে মোট 590 শিশুর মৃত্যু হয়েছে। তবে গত 24 ঘন্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। আজ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে 139 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গভীর রাত পর্যন্ত মদ বিক্রি ও অশ্লীলতা চলছে গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকার বার ও ক্লাবগুলোতে। মানা হচ্ছে না বিদ্যুৎ সাশ্রয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও। সরকারি নিয়ম উপেক্ষা করে উঠতি বয়সী তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে মদ। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে প্রথম পর্ব। দিনের ব্যস্ততার পর রাত নামতেই জমে ওঠে বিনোদনের অন্ধকার জগৎ। গুলশান বনানী সহ ঢাকার বিভিন্ন বার ও ক্লাব ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান পারমিট যাচাই ছাড়াই মদ বিক্রি, ব্র্যান্ড রেজিস্ট্রেশনবিহীন লাইসেন্সের শর্ত লঙ্ঘন ও গ্রাহক আকর্ষণে বিতর্কিত কৌশল ব্যবহারের। নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয় বেশিরভাগ বার। মাতাল অবস্থায় রাস্তায় নেমে হইচই করে মদ্যপরা, ফলে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মাদক বিরোধী অভিযানের সময় লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি চোখে পড়ে সবসময়ই। নিয়মের তোয়াক্কা করছে না রাজধানীর অধিকাংশ বার ও ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে সরকারি বার ও রেস্তোরাঁ। তবে অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো বার কর্তৃপক্ষ। আমি বিভিন্ন ওয়ারহাউস থেকে ফরেনারদের নাম বিক্রি করে ফরেনারদের ফাস্টফুড দেখে আমি মাল নিয়ে আসি। আমি মাল দিই লকিতে, আমি মাল দিই কিংফিশারে, আমি মাল দিই ফ্লানবিতে। এসব অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। বারগুলার বিরুদ্ধে যারা অনিয়ম করে, অনিয়মগুলো রোধ করার জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অনেক বারের বিরুদ্ধে শর্তভঙ্গের জন্য অভিযোগ এনে আমাদের আইন মোতাবেক আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি। অনেক বারকে আমরা জরিমানা করেছি। 2টা বারকে বন্ধ করা হয়েছে। জানান, মদের বারে সব ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগের চেয়ে আমাদের অভিযান অনেক বেশি বেড়েছে, আমাদের তদারকি বেড়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সমুদ্রপথে অস্থিরতার কালো ছায়া আর বিশ্ব বাজারে তেলের প্রতি ফোঁটা যখন হয়ে উঠেছিল ভূ রাজনীতির অস্ত্র, ঠিক তখনই 2 চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ইরান বেছে নিয়েছে আলোচনার টেবিল। কিন্তু এই চুক্তি কি শান্তির সাদা পতাকা নাকি পরবর্তী সংঘাতের আগে কৌশলগত বিরতি? যে প্রশ্ন এখন ওয়াশিংটন থেকে তেহরান, ব্রাসেলস থেকে বেইজিং সবখানে ঘুরপাক খাচ্ছে। কি আছে 14 দফার চুক্তিতে? শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বোমার শব্দ থেমেছে, পিছু হটেছে যুদ্ধজাহাজ, কূটনীতির টেবিলেও মুখোমুখি 2 শত্রু। ইতিহাস বলছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অভিধানে বিশ্বাস শব্দটি বরাবরই দুর্লভ। তাই নতুন এই সমঝোতাকে কেউ বলছেন শান্তির দরজা, আবার কেউ দেখছেন ভূ রাজনৈতিক দাবা খেলার প্রথম চাল হিসেবে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তির মধ্য দিয়ে তারা যে 14টি বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছে, এই 14টি বিষয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এক ধরনের স্থিতিশীলতা এসছে এবং সারা বিশ্বে যে জ্বালানি সরবরাহের যে ব্যাপারটি আছে সেটিও এখানে উন্মুক্ত হয়েছে। তা আমি মনে করি এটি একটি উইন উইন চুক্তি হয়েছে এবং বিশ্বের উপকার হয়েছে। চাপের মুখে মাথা নত করার দাবি ওয়াশিংটন, তেহরান উভয় পক্ষেরই। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির পুরনো নিয়ম বলছে ভিন্ন কথা। যখন সবাই জয়ের দাবি করে তখন আসল সত্য কোথাও লুকিয়ে থাকে। জেসিপিও যদি টিকে থাকে তাহলে
যুদ্ধ হবে না, আর যদি এটা না টিকে না থাকে তাহলে যুদ্ধ হবে। কথাটা কিন্তু সত্যি। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই জেসিপিও এটাকে বাতিল করে দিয়ে ওখান থেকে সরে এসেছেন, এবং দেখেন আপনি 2026 সালে এসে একটা যুদ্ধ করে সেখানে এখন নতুন করে শান্তি খুঁজতে হচ্ছে। চুক্তির কাগজে যুদ্ধ থেমেছে, কিন্তু যে প্রশ্নগুলো যুদ্ধের জন্ম দিয়েছিল সেগুলো এখনো জীবিত। ইরানের পারমাণবিক কর্মসূচি কি হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি, মধ্যপ্রাচ্যে প্রক্সি শক্তিগুলোর ভূমিকা কি, এই প্রশ্নগুলোর কোনোটিরই চূড়ান্ত উত্তর এই চুক্তি দেয়নি। অর্থাৎ আগুন নেভানো হয়েছে, কিন্তু আগুনের জ্বালানি সরানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি ভেঙে গেলে বাড়বে বহুমুখী ঝুঁকি। ইরানের জন্যে এখন অর্থনৈতিক পুনরুদ্ধারটাই বড় প্রয়োজন, এবং এই শান্তি বা সমঝোতা স্মারকটার মধ্য দিয়ে যুদ্ধটা বন্ধ হয়ে তার ইরানের স্বাভাবিক জায়গায় আসবার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটাই আমি মনে করি অর্থনীতিটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে দুর্বল জায়গা। আবার ইরানের উপর আক্রমণ হতে পারে, তখন ইসরায়েল লাভবান হবে। ইরানের উপর আবার আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে যদি এই চুক্তির শর্ত না মানা হয় তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হতে পারে। তো কাজে এই আশঙ্কাটা কিন্তু আছে। তাদের মতে এটি পিস ডিল নয়, বরং পজ ডিল হয়েছে। কারণ যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধের কারণগুলো এখনো টেবিলেই রয়ে গেছে। আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে নাকি আবার নতুন সংকটের মুখে। শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।